উত্তরাখণ্ডের হিমালয়ের বুকে অবস্থিত অপূর্ব নৈসর্গিক এক স্থান পাণ্ডুখুলি। এখানে প্রকৃতি যেন নিজের হাতে শান্তি ও সৌন্দর্যের এক অনন্য চিত্র এঁকেছে। চারদিকে ঘন দেবদারু ও পাইন গাছের বন, দূরে তুষারাবৃত হিমালয়ের শৃঙ্গ, আর নিচে বিরাট সবুজ উপত্যকার। সব মিলিয়ে পাণ্ডবখুলি যেন প্রকৃতিপ্রেমীদের এক স্বর্গরাজ্য। কুমায়ুন অঞ্চল ঘুরতে বেরিয়ে আজকে আমার বেড়ানোর লক্ষ্য ছিল পঞ্চপাণ্ডবের স্মৃতি বিজড়িত পাণ্ডবখুলি বেড়ানো। আমরা বিগত কয়েকদিন ধরে কুমায়ুনের নৈনিতাল, আলমোড়া, জাগেশ্বর ধাম, কাসার দেবী টেম্পেল, বাগেশ্বর ধাম, বৈদ্যনাথ মন্দির এবং কৌশানী পরপর ঘুরে বেড়াচ্ছি। আজকে আমার বেড়ানোর গল্প শুরু করি মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত অনাসক্তি আশ্রম থেকে। সুপ্রভাত বন্ধুরা, কৌশানীর অনাসক্তি আশ্রমে আরেকটা সুন্দর দিনের সূচনা হলো। এই অনাসক্তি আশ্রমে কিন্তু আমরা 2 দিন ছিলাম, 2 রাত্রি। অপূর্ব সুন্দর এক অভিজ্ঞতা নিয়ে এখান থেকে বেরোচ্ছি। অনাসক্তি আশ্রম থেকেই আমরা হিমালয়ের বরফে ঢাকা বিভিন্ন পর্বতশৃঙ্গগুলো দেখেছিলাম। আর এখানকার সূর্যোদয় বা সূর্যাস্তের প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা আমার স্মৃতির মণিকটায় ফ্রেমে বাঁধানো অমূল্য সম্পদ হয়ে রয়েছে, যা জীবনে কোনো দিন ভোলার নয়। আজকে আমরা কৌশানী ছেড়ে বেরিয়ে যাব। কৌশানী ছেড়ে বেরিয়ে এখান থেকে যাব সোজা পাণ্ডুখুলি বলে একটা জায়গা। পাণ্ডুখুলি হচ্ছে এই কুমায়ুনের একদম অফবিট একটা জায়গা, যে জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর বলে আমরা জানতে পেরেছি। আমার তো জীবনে প্রথম যাচ্ছি। ওখানে একটা 5 কিলোমিটারের ট্রেক আছে, যে জায়গাটা নাকি প্রকৃতি এমনভাবে নিজেকে ধরে রেখেছে যেটা নাকি আমাদের কল্পনার অতীত। জানি না, এখানকার মানুষের সেরকমই বক্তব্য। আর আমিও ইউটিউবে অনেক খুঁজেছি, তবে বাংলায় কোথাও কিন্তু এই পাণ্ডুখুলির কোনো ভিডিও আমি পাইনি। হিন্দিতে কয়েকটা পেয়েছি, রিলস পেয়েছি। তাহলে চলো এখান থেকে বেরোনো যাক। সকাল সকাল অনাসক্তি আশ্রমে ব্রেকফাস্ট করে নিয়েছি। মন খারাপ লাগলেও কিছু করার নেই, বেরিয়ে পড়তে হলো। ইচ্ছা রইল জীবনে আর একটা বার হলেও এখানে আসার। গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। भैया तुम्हारा नाम क्या है? बोला। मेरा नाम भुवन है जी। आज पहले कहाँ जाना है? पहले आपको सोमनाथ टेम्पल दिखाएंगे। अच्छा, सोमनाथ टेम्पल दिखाने के बाद आपको ले जाएंगे पांडवखोली। ठीक है। पांडवखोली से दरहाट में स्टे होगा आपका नाइट। এখন বাজে সকাল 8:50। দেখি এখান থেকে সোমেশ্বর মহাদেব মন্দির যেতে কতক্ষণ সময় লাগে। শুরু হলো কুমায়ুনের সবুজের সৌন্দর্যে ভরা পাহাড়ি পথ। কদিন ধরেই কুমায়ুন অঞ্চল এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। সত্যি এখানে চারদিকে এত সবুজ, যেটা আমি গাড়োয়ালেও পাইনি। সাধারণত পাহাড়ি অঞ্চলের ল্যান্ডস্কেপগুলো একই রকমের হয়ে থাকে, তা সত্ত্বেও কুমায়ুনের পাহাড় অঞ্চল যেন একটু আলাদা। অনাসক্তি আশ্রম থেকে সোমেশ্বর মহাদেব মন্দিরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার মতন। এই মন্দিরটা আলমোড়া থেকে কৌশানী আসার পথেই পড়ে। আমরা কৌশানীতে আসার পথে দেখতে পাইনি, কারণ সন্ধে হয়ে গেছিল। দেখতে দেখতে আমরা সোমেশ্বর ভ্যালিতে ঢুকে পড়লাম। এই এখন এসে পৌঁছে গেলাম সোমেশ্বরে। এই সোমেশ্বর জায়গাটা কিন্তু একটা মার্কেট প্লেস। এখানে আছে সোমনাথ মন্দির, চলো সেটা আগে দেখে আসি। সোমেশ্বর জায়গাটা খুবই সুন্দর, চারদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে বড় একটা ভ্যালি। জনবসতির ঘনত্ব অনেকটাই কম। পাশ দিয়ে বয়ে চলেছে কোশি নদী, আর আশপাশে এই রকমই ধাপ চাষের মাঠ দেখতে পাওয়া যায়। মাতাজি, মন্দির কাহা হ্যায়? ইধার সে। ওনার দেখানো পথে এসে মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়লাম।
বহু প্রাচীনকাল থেকেই সাধু সন্ন্যাসীরা এই অঞ্চলে তপস্যা করতেন। পাহাড়ি নিস্তব্ধতা ও নদীর শান্ত জলের ধারা ধ্যান ও সাধনার জন্য অত্যন্ত উপযোগী। অনেক ভক্ত মনে করেন এখানে চন্দ্রদেবও এসে সাধনা করেছিলেন। ভক্তরা বিশ্বাস করেন এই মন্দিরে আন্তরিকভাবে প্রার্থনা করলে মানসিক শান্তি পাওয়া যায় ও জীবনের সমস্ত বাধা দূরে চলে যায়। শ্রাবণ মাস ও মহাশিবরাত্রির সময় এখানে বিশেষ পুজো ও মেলা বসে। এখানে সোমেশ্বর মহাদেব মন্দির ছাড়াও আরও 8টি প্রাচীন মন্দির রয়েছে। সোমনাথ মন্দিরে মিনিট 15 কাটালাম, বেশ ভালো লাগলো। আর এখানকার পরিবেশ তো তোমরা দেখলেই, কি সুন্দর, একদম শান্ত একটা গ্রাম। সোমেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমাদের গাড়ি রানীক্ষেতের রাস্তা ধরল। পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত জলের ধারায় কোশি নদী। গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। যেতে যেতে দেখছিলাম দূরে ঢেউ খেলানো পাহাড় আর সামনে এই রকম বড় সবুজ ভ্যালি, মাঝে মাঝে ছোট ছোট কিছু বাড়ি। ল্যান্ডস্কেপটা দেখো তো, কি সুন্দর লাগছে। এখান থেকে একটা মুহূর্তও চোখ সরানো যাবে না। ড্রাইভার পবন ভাই আমাদেরকে জানালো এটা হলো লোধ গ্রাম। লোধ গ্রামের পাশ দিয়ে যেতে যেতে জায়গাটা এতটা সুন্দর লাগছিল, আমাদের ড্রাইভার সাহেবকে বললাম একটু দাঁড়াতে। ও একটা মন্দিরের সামনে দাঁড় করালো, চলো একটুখানি ঘুরে দেখে নিই। ছোট মন্দির কিন্তু বেশ সুন্দর। ঢুকে পড়লাম ভেতরে। এখানে পরিবেশটা এতটাই শান্ত এবং স্নিগ্ধ যে কোনো মানুষের ভালো লাগবে। মন ভালো করে দেওয়া একটা পরিবেশ। এখানে কিছুটা সময় কাটিয়ে গাড়িতে উঠে পড়লাম। আবার সবুজে মোড়া আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগোতে থাকলাম। পাহাড়ের একদিকে উঁচু ঢালে লম্বা লম্বা চির গাছ দাঁড়িয়ে আছে, আর সামনের চলার পথ ঠিক এই রকম সুন্দর। পাহাড়ের প্রতিকটা বাঁকে বাঁকে নতুন নতুন ল্যান্ডস্কেপ ধরা পড়ছে আমাদের মন ক্যামেরাতে। এইদিকে রাস্তায় পাহাড়, জঙ্গল, নিস্তব্ধতা সবকিছু মিলিয়ে এখানকার সৌন্দর্যে আলাদা এক মাদকতা রয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ এই পথে গাড়ি কতটা কম। আমি এই নীরব প্রকৃতিকে উপভোগ করতে করতে এগোতে থাকলাম। এই এসে পৌঁছে গেলাম কুকুচিনা গাঁও। এই গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিল। এরপরে এই পাশে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে পাণ্ডবখলি পায়ে হেঁটে উঠতে হবে। তাহলে চলো যাওয়া যাক। ছোট্ট পাহাড়ি গ্রাম কুকুচিনা। গাড়িগুলো দেখেই বুঝতে পারছিলাম বেশ কিছু মানুষজন এসেছেন এখানে। সামনের দোকান থেকে জল কিনে নিলাম, কারণ সামনে আর জল পাবো না। এখন বাজে বেলা ঠিক 11:30, মানে 11টা বেজে 31 মিনিট। তা এখানে এসে শুনতে পারলাম যে পাণ্ডবখলির দূরত্ব এখান থেকে হাঁটা পথে তো 3 কিলোমিটার মতন। দেখা যাক, হাঁটা শুরু করি, কতক্ষণ লাগে সবটাই জানাবো। চলো তোমাদেরকেও সব দেখাতে দেখাতে নিয়ে যাব। ঢোকার মুখে একটা গেট করা আছে। বাবা মহাদেবের নাম নিয়ে হাঁটা শুরু করলাম। শুনেছি এই পাণ্ডবখলিতে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের সময় কিছুদিন এসে কাটিয়েছিলেন। ঢুকেই বুঝতে পারছিলাম এই জায়গার সৌন্দর্য কতটা সুন্দর। আমাদের চলার পথ ঠিক এই রকম। আমাদের যেতে হবে ওই যে দূরে যে পাহাড়টা, ওই পাহাড়ের ওপরে। খুব সুন্দর পরিবেশ।
আস্তে আস্তে হেঁটে উঠতে থাকলাম। পঞ্চপাণ্ডব এখানে ছিল বলে কথা, খুব আগ্রহ এই জায়গাটা দেখার জন্য। তবে হেঁটে উঠতে কোনো অসুবিধা হচ্ছে না, অল্প অল্প চড়াই, আমার মনে হয় না খুব একটা বেশি অসুবিধা হবে। আমি এখনো পর্যন্ত যতটুকু রাস্তা আসতে পেরেছি তাতে কোনো কিচ্ছু অসুবিধা হওয়ার কথা না। চলার পথের প্রতিটা ল্যান্ডস্কেপ মনে রাখার মতো। চড়াই শুরু হলো, দেখি কতটা এসছি। আচ্ছা, আমরা প্রায় 1.5 কিলোমিটার মতন এসে গেছি। এরপর থেকে শুরু হলো সিঁড়িপথ। চলো যাওয়া যাক। এগিয়ে চললাম সামনের দিকে। এদিকে কিছুটা সিঁড়িপথ, আবার কিছুটা সমতল রাস্তা। পুরো রাস্তায় যা অ্যাম্বিয়েন্স, ওহ, কল্পনা করা যায় না। কি অভিক, কিরকম লাগছে বলো? খুবই ভালো লাগছে, কিন্তু ওই চড়াইটা মারাত্মক। শোনো, প্রকৃতিকে অনুভব করতে হলে, দেখতে হলে তো একটু পরিশ্রম করতেই হবে। না, সেটা তো ঠিক কথা। কি তাই কি না? আমি চ্যানেলের নাম দিয়েছি এক্সপ্লোরার রয়, তার কারণ হচ্ছে ট্যুরিস্ট প্লেস তো সবাই দেখায়, আমরা সবাই যাই, গাড়ি নিয়ে ঘুরি, কিন্তু তার সঙ্গে আশপাশে যে জায়গাগুলো আছে যেগুলো এক্সপ্লোর না করলে আমরা প্রকৃতিকে সুন্দরভাবে দেখতে পাবো না, সেই জায়গাগুলো যতটা সম্ভব দেখাবো বলে। যাই হোক, চলো যাওয়া যাক। কি অভিক, চলো একদম যাওয়া যাক। ধীরে ধীরে এগোতে থাকলাম। এখনো 1.5 কিলোমিটার আসিনি, অভিক ব্যাগ থেকে ড্রাই ফ্রুট বার করতে শুরু করে দিয়েছে। কি হয়েছে? প্রচুর খিদে পাচ্ছে, প্রচুর খিদে পাচ্ছে। প্রচুর খিদে পাচ্ছে। অভিকের সঙ্গে আমিও শুরু করে দিলাম ড্রাই ফ্রুটস খাওয়া। এটা আমি পাহাড়ে যখনই আসি সঙ্গে কিন্তু আমি ড্রাই ফ্রুটসের প্যাকেট আনবই আনবো। কারণ পাহাড়ে চলতে গেলে পেট খালি করলে হয় না, পেটে সবসময় কিছু না কিছু খাবার থাকতেই হয়, এটা খুব দরকার। আর বিশেষত এইরকম ট্রেক করলে তো পেটে খাবার থাকতেই হবে। দেখলাম স্থানীয় কিছু ছেলেমেয়েরা পাণ্ডবখুলি যাচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হাঁটা শুরু করলাম। এখন বাজে বেলা 12:26। আমার স্মার্ট ওয়াচ বলছে আমরা প্রায় 1.5 কিলোমিটার মতন রাস্তা চলে এসেছি। চলো, এখনো পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর একটু তাড়াতাড়ি গেলে বোধহয় ভালো হয়, কিন্তু কি করব, ছবি তুলতে তুলতেই তো সময় যাচ্ছে। চলো। চারদিকের গাছপালায় ঘেরা জঙ্গলময় পরিবেশে চলতে বেশ ভালোই লাগছিল। आधा है अभी, आधा से कम है, 50% से भी कम है अभी इससे ज़्यादा है। अभी चढ़ाई बहुत है। যেই শুনলাম এখনো অর্ধেক রাস্তা আসেনি, তাই তাড়াতাড়ি করে হাঁটা লাগালাম সামনের দিকে। এখন রাস্তাটা অনেক সহজ। কেউ কেউ এখনো বলছে যে 2 কিলোমিটার মতন রাস্তা বাকি, কিন্তু আমার স্মার্ট ওয়াচ বলছে আমরা প্রায় কাছাকাছি 2 কিলোমিটার মতন চলে এসেছি। তাহলে বলছে এখনও 2 কিলোমিটার বাকি। জানি না প্রকৃতপক্ষে এই ট্রেকটা কত কিলোমিটার, একদম ওপরে উঠি তারপরে বুঝতে পারবো। চলো। আমরা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে করতে এগোতে থাকলাম। আরও বেশ কিছুটা এগোনোর পর ছোট্ট একটা প্রবেশদ্বার পেলাম। গেট থেকে ঢুকে অনেকটা চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত মন্দির কম্পাউন্ড দেখতে পাচ্ছি না। অলরেডি আমার কিন্তু স্মার্ট ওয়াচ দেখাচ্ছে 3.36 কিলোমিটার। এখনো পর্যন্ত সামনে নাকি অনেকটা রাস্তা বাকি আছে। বড় বড় গাছেদের নিচ দিয়ে পথ ধরে এগোতে থাকলাম। বেশ কিছুটা এগোনোর পর আরও একটা প্রবেশদ্বার পড়ল। বুঝতে পারলাম আমরা পৌঁছে গেছি।
এখানে প্রকৃতির অকৃত্রিম রূপ মুগ্ধ করবেই। সত্যি বোধহয় একেই স্বর্গ বলে। প্রকৃতির কি রূপ, কি স্নিগ্ধতা এখানে, অপূর্ব লাগছে, অপূর্ব। চলো সামনে আরো অনেক কিছু দেখার আছে। এখন বাজে দুপুর 2:04। এসে পৌঁছে গেলাম পাণ্ডবদের স্মৃতিবিজড়িত পাণ্ডবখলিতে। এই টোটাল রাস্তাটা যে আমরা ট্রেক করে এলাম, এটা হচ্ছে 4.25 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার নয়। আমার স্মার্ট ওয়াচ বলছে 4.25 কিলোমিটার, আর আমার স্মার্ট ওয়াচ পুরো পারফেক্ট দেয়, কারণ আমরা কেদারনাথেও মেপে দেখেছি, অন্যান্য জায়গাতেও মেপে দেখেছি। চলো এবার সামনে ওয়াচ টাওয়ার আছে, এই জায়গাটা একটু ঘুরে বেড়ানোর আছে, সেগুলো ঘুরে বেড়াই। পাহাড়ের একদম ওপরে পাইন আর দেবদারু গাছের জঙ্গলে ঘেরা বড় একটা ভ্যালি। সত্যি জায়গাটা খুব সুন্দর। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওটাতে উঠে চারদিকে বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো দেখা যায়। ঢুকলাম স্বর্গদ্বার পাণ্ডবখুলি মন্দির চত্বরের গেট দিয়ে। চারদিকে নিস্তব্ধ শান্ত একটা জায়গা। প্রথমে ঢুকেই বাহাতে পেলাম হচ্ছে একটা মহাদেব মন্দির। এই মহাদেব মন্দিরকে কৃষ্ণেশ্বর মহাদেব মন্দির বলা হয়। চলো দর্শন করি। মন্দিরে ঢুকে মহাদেবকে দর্শন করে নিলাম। মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী 108 মহন্ত বলবন্ত গিরিজির মূর্তি। তিনি এখানে বসে সাধনা করতেন। এখানেই তার আজও আশ্রম রয়েছে। চারদিকের পরিবেশ ঠিক এই রকম। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ঘরও রয়েছে। চলে এলাম ওয়াচ টাওয়ারের কাছে। সিঁড়ি দিয়ে উঠে পড়লাম ওপর দিকে। ওপরে উঠে দেবদারু বনের উপর দিয়ে দূরে হিমালয়ের বরফে ঢাকা শৃঙ্গগুলো দেখতে থাকলাম। এখান থেকে নন্দা দেবী, ত্রিশূল, নন্দাগুন্টি, পঞ্চচূল্লী, চৌখাম্বা এবং নীলকণ্ঠ পাহাড়ের চূড়াগুলো দেখা যায়। পাণ্ডবখুলির বিশেষত্ব হল ঘন বনের মাঝখান থেকে হঠাৎ বিশাল হিমালয়ের রেঞ্জ চোখের সামনে খুলে যায়। তাই ট্রেকার ও প্রকৃতিপ্রেমীদের কাছে এটা খুব জনপ্রিয় একটা জায়গা। এখানে আশ্রমে থাকার ব্যবস্থাও আছে। মাথাপিছু প্রতিদিন 500 টাকা করে লাগে। তোমাদেরকে দেখালাম এখানে কিন্তু ডরমিটরি সিস্টেমেও থাকার ব্যবস্থা আছে, আবার রুম সিস্টেমেও থাকার ব্যবস্থা আছে। মানে মেডিটেশন করতে হলে এই জায়গাটা যে কি আদর্শপূর্ণ জায়গা, এখানে আসলে তবে বোঝা যায়। অপূর্ব। ভোরবেলা এবং সন্ধ্যের সময় এই জায়গাটা খুব সুন্দর লাগবে। হ্যাঁ, যখন একটু বেলা হয়ে যাবে, লোকজন আসবে, তখন একটু অসুবিধা হতে পারে বিভিন্ন রকম। সবথেকে বড় কথা হচ্ছে একদম অল্প বয়সীরা আসে, তো একটু চিৎকার চেঁচামেচি করে, কিন্তু ভোরবেলা আর এই দুপুরের পর থেকে এই জায়গাটা আলাদা এক রূপ। অপূর্ব। চলো এবারে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকি। এখানে বসে কিছুটা আবার ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ। খুব সুন্দর লাগছিল জায়গাটা। চলো এবারে তো আবার নামতে হবে। এখান থেকে প্রায় 4.25 কিলোমিটার রাস্তা। তারপরে নেবে এখান থেকে গাড়ি করে 10 কিলোমিটার না 8 কিলোমিটার পরে আছে দুনাগিরি পর্বত। ওটার নিচে আছে দুনাগিরি মন্দির, সেটা দেখতে যাব। আবার ফেরার পথ ধরলাম। আজকের এই পাণ্ডবখুলির ভিডিও তোমাদের কীরকম লাগছে অবশ্যই করে কিন্তু একটা মতামত জানিও কমেন্ট বক্সে। এখন বাজে বিকেল 4:30। এসে পৌঁছে গেলাম যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, অর্থাৎ কুকুচিনা গ্রামে। খুব ভালো একটা ট্রেক করলাম। এই ট্রেকটা কিন্তু বেসিক্যালি স্টুডেন্ট ট্রেক। তার কারণ হচ্ছে এটা এমন কিছু ডিস্টেন্স নয়, নাইট স্টে করারও দরকার হয় না। খুব ভালো একটা জায়গা, আর মানসিক জোরটাও বাড়ে যে কোনো পাহাড়ে চলার জন্য।
জুতোটা অবশ্যই করে কিন্তু এই ট্রেকে একটু ভালো দরকার। আর এখানে আমি দেখতে পাচ্ছি বাস রয়েছে, এখানে বেশ অনেকগুলো বাস আছে, 3-4টে বাস আছে। এখানে বাগেশ্বরের একটা স্কুল থেকে বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে এসেছে তাদেরকে এই ট্রেকটা করানোর জন্য। তাহলে চলো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাই। मोहन भाई अभी कहाँ? अभी द्रोणागिरी मंदिर, हाँ, कितना दूरी पर? यहाँ से 5 किलोमीटर। আচ্ছা। গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। ততক্ষণে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। আমরাও তাড়াতাড়ি করে এগোতে থাকলাম। মিনিট 10 মতন গাড়িতে আসার পর পৌঁছে গেলাম দ্রোণাগিরি মন্দিরের প্রবেশদ্বারে। আমি তো ভেবেছিলাম বোধহয় মন্দির নিচের দিকে, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব জানালেন যে এখান থেকে 350 সিঁড়ি ভেঙে একদম দ্রোণাগিরি পর্বতের ওপরে উঠতে হবে, তারপরে ওখানে গিয়ে মন্দির পাবো। তাহলে চলো সিঁড়ি দিয়ে ওপর দিকে যাওয়া যাক। রাস্তার পাশ থেকেই সিঁড়িপথ। সিঁড়ি একদম সোজা হয়ে উঠে গেছে পাহাড়ের ওপর দিকে। সিঁড়ির দুই পাশে রেলিং দিয়ে বন্ধ করা রয়েছে রাতের বেলা বন্যপ্রাণীদের আক্রমণ থেকে রক্ষা পেতে। উঠতে উঠতে দেখি পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। আমিও তাড়াতাড়ি করে উঠতে থাকলাম ওপর থেকে সূর্যাস্ত দেখব বলে। বেশ কিছুক্ষণ পরে মন্দির কম্পাউন্ডে ঢুকতে পারলাম। মন্দির কাহা পে? আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই দ্রোণাগিরি পর্বতের ওপরে যে মায়ের মন্দির আছে এটা কিন্তু বিকেল 5টায় গেট বন্ধ হয়ে যায়। আমরা 5টা পরে এসেছিলাম, ঘন্টা বাজাতে বাজাতে তারপরে এখানকার সিকিউরিটি আমাদেরকে খুলে দিলেন। আমরা যেহেতু কলকাতার থেকে এসেছি তাই জন্য তোমাদেরকেও জানিয়ে রাখছি একটু তাড়াতাড়ি করে আসবে। চলো এগোতে থাকলাম মন্দিরের দিকে। অস্ত হওয়া সূর্যের লাল আলোর ছটা দেখলাম। এখান থেকে খুব ভালো সূর্যাস্ত দেখা যায় বলে জেনেছিলাম। এবারে চললাম মূল মন্দির দর্শন করতে। মূল মন্দিরে দেবী দ্রোণাগিরি বা বৈষ্ণবী মাতার পুজো করা হয়। ইনি হলেন মা দুর্গারই এক রূপ। স্থানীয় মানুষজন এই দেবীকে সমগ্র অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী বলে মানেন। বিশ্বাস করা হয় লক্ষণ যখন শক্তিশালের আঘাতে অচৈতন্য হন তখন হনুমান সঞ্জীবনী বুটি আনার জন্য এই দ্রোণাগিরি পর্বতে এসেছিলেন। দ্রোণাগিরি অঞ্চল বহু যুগ ধরে সাধক ও যোগীদের তপস্যা স্থল হিসেবে পরিচিত। গর্ভমন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না, তাই জন্য তোমাদেরকে আমি গর্ভমন্দিরের ছবি দেখাতে পারলাম না। আমি এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। যখন মন্দিরে উঠেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম 350 সিঁড়ি, কিন্তু আমি মন্দিরের ওপরে যখন গেলাম তখন পণ্ডিত মশাই আমাকে বললেন যে এটা 410খানা সিঁড়ি। তবে খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স পেলাম, কল্পনা করা যায় না, খুব ভালো লাগলো। চলো এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে থাকবো হচ্ছে রাত্রেবেলা দরহাট বলে একটা জায়গায়, এখান থেকে 8 কিলোমিটার দূরে। চলো বেরোনো যাক, ওখানে গিয়ে দেখাচ্ছি আমরা কীরকম জায়গাতে থাকছি। हाँ कोई क्वेश्चन होनी? দরহাটে এসে মার্কেটের মধ্যে একটা লজে এসে পৌঁছলাম। এই দরহাটে আমাদের আজকে রাতের আস্তানা কৃষ্ণা লজ। চলো ভেতরে যাই। এই হলো আমাদের থাকার রুম। পরিষ্কার পরিচ্ছন্ন। ভাড়া পড়ল প্রতিদিনের জন্য 800 টাকা করে। অ্যাটাচ টয়লেটও রয়েছে। রুম নিয়ে নিয়েছি, রুমটা খারাপ না, বেশ ভালো। এখানেই আজকে রাত্রিটা থাকবো। আর এই লজের নিচেই আছে খাবারের ব্যবস্থা,
ওখানে গিয়ে ডিনারটা সারবো। আজকে আর ভিডিওটা বড় করছি না, এরপরে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই একটা মতামত জানাবে কমেন্ট বক্সে। তাহলে আজকের মতন শেষ করি। শুভরাত্রি।